ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি পুঁজিবাজার কি আদৌ সম্ভব? বাজার বিশ্লেষকদের অনেকের মতে নীতি নির্ধারণে স্বচ্ছতা, শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে বাজারে আস্থা ফিরিয়ে আনা কঠিন। তবে কেউ কেউ মনে করেন সুশাসন ও কঠোর নজরদারি থাকলে রাজনৈতিক চাপ কমিয়ে একটি স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব। তাহলে প্রশ্ন উঠছে, বাস্তবে রাজনৈতিক প্রভাব থেকে কতটা মুক্ত হতে পারে দেশের পুঁজিবাজার? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। রাজনৈতিক প্রভাবমুক্ত পুঁজিবাজার সম্ভব? আলোচনা করতে অনলাইনে যুক্ত রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের ইসলামী ব্যাংক টালিখাতা অনুষ্ঠানে। দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই জি পেয়েছি আপনাদেরকে। একটু শুরুতেই নিতাই চন্দ্র দেবনাথ, একটু আপনার কাছে আসতে চাই যে নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা নিশ্চিত করা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ জি। ফ্রম রেগুলেটর পার্সপেক্টিভ যদি আপনি দেখেন যে রেগুলেটর যদি আপনি ফ্রি না হয়, কোনো জায়গায় যদি উনি দেখা যায় অ্যাকাউন্টেবল অথবা সামহাও উনি পারছেন না, সেক্ষেত্রে কিন্তু মার্কেটকে প্রপারলি রান করা সম্ভব না। এটা এটা ঠিক আছে, আপনি পলিটিক্যাল ইস্যুটা এনেছেন, কিন্তু আমি বারবার আপনাদের প্রোগ্রামে বলেছি যে যারা রেগুলেটর তারা ওই মার্কেটের অনেস্টি শুধু আপনি দেখবেন নাকি তাদের ইফিসিয়েন্সিও দেখবেন, যে স্যার এখানে আছেন। আমি স্যারের সামনে স্যারের প্রশংসা করতে চাই না, ঠিক আছে, স্যার যখন চালিয়েছে মার্কেট তখন তো আমরা মার্কেটে ছিলাম, কিন্তু আপনি দেখুন এই যে যুদ্ধ লেগেছে, তারপর আমরা শুনলাম যে রেগুলেটর চেঞ্জ হবে, রেগুলেটর চেঞ্জ হলে ইন্ডেক্স বাড়ে, আবার যখন শুনে যে রেগুলেটর চেঞ্জ হবে না তখন আবার ইন্ডেক্স কমে। মানে এটা আপনি পৃথিবীর কোনো মার্কেটিং আপনি দেখতে পাবেন, তারপরে কিন্তু রেগুলেটর আছে। আর গভর্নমেন্ট চেঞ্জ হলে রেগুলেটর সবসময় যে চেঞ্জ হয় তা না, কিন্তু চেঞ্জ হলে আপনি কিছু বলার নেই, কারণ গভর্নমেন্টের কিছু এজেন্ডা থাকে, সে অনুযায়ী সবকিছু চেঞ্জ করে। এটাকে আমি নেগেটিভলি দেখিনি। যেমন বর্তমান গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার ফলে গভর্নর থেকে ধরে সবাইকেই চেঞ্জ করছে, চেঞ্জগুলো কেমন হচ্ছে সেটা হয়তো টাইম আপনাকে আনসার দিবে, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট তার মানে তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে তার নিজস্ব যাদেরকে দিয়ে তার যে এজেন্ডা গুলো বাস্তবায়িত হবে তাদেরকে সে অ্যাপয়েন্ট করবে। এখানে আমি খারাপ কিছু দেখিনি, বাট কোশ্চেন ইজ দ্যাট whether they will follow the good governance or not, they will ensure the good governance or not, this is the question. এবং as a regulator they should always try their level best to protect the interest of the minority shareholders, because they don't have any sort of representation in the board, I mean listed companies, or nowhere there is no whistleblower in favor of them. সো দ্যাটস ওয়াই তো রেগুলেটর দরকার তো এটাই। আমরা সবসময় আমরা ক্লাসে পড়াই যে এজেন্সি প্রবলেম বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ওনার, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে এজেন্সি প্রবলেম 1, কিন্তু এজেন্সি প্রবলেম 2 আরেকটা আছে, যেটা হচ্ছে প্রবলেম বিটুইন দ্য মেজরিটি শেয়ার হোল্ডার্স অ্যান্ড মাইনরিটি শেয়ার হোল্ডার্স, যেটা বাংলাদেশে খুবই পারভাসিভ এই প্রবলেমটা, এবং মাইনরিটি শেয়ার হোল্ডার সবসময় প্রতারিত হয়। আপনি যদি দেখেন এখানে যেটা হয়েছে আমাদের স্টক মার্কেটে লাস্ট 15 ইয়ার্সে। সো আপনার কোশ্চেনের যে আনসার, হ্যাঁ এটা সবচেয়ে বেস্ট হয় যদি রেগুলেটররা যদি পলিটিক্যাল কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স দ্বারা যদি তারা মানে না থাকে, তাহলে সবচেয়ে বেস্ট হয়। কিন্তু বাই দিস টাইম তাদেরকে আবার কি হতে হবে, তাদেরকে এক নম্বর তাদের অনেস্টি শো করতে হবে এবং তাদের ইফিসিয়েন্সি শো করতে হবে। জি, বেশ কিছু বিষয় চলে এসেছে আপনার বক্তব্য থেকে, কথা থেকে। নিতাই চন্দ্র দেবনাথ, ফারুক আহমেদ সিদ্দিকী, একটু আপনার কাছে আসতে চাই যে পুঁজিবাজারের রাজনৈতিক প্রভাব আসলে কিভাবে কাজ করে, মানে আপনার তো অনেক অভিজ্ঞতা, অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাই। এটা বিভিন্ন সময়ে রাজনীতি বিবর্জিত তো কোনো কিছু হয় না, কিছু রাজনৈতিক প্রভাব সবসময় থাকে, কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি যে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক বিবেচনায় রেগুলেটরদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু আমরা 2011 সালের আগে দেখি নাই, যে নিয়ন্ত্রক সংস্থা কোন সেটা এসএসসি তে হোক বা বাংলাদেশ ব্যাংকে হোক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে হোক,
এখানে পলিটিক্যাল গ্রাউন্ডে, রাজনৈতিক কারণে এখানে যদি কোনো নিয়োগ দেওয়া করা হয়, তাহলে এখানে একটা নিরপেক্ষ অবস্থা আসবে না, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা যেটা দেখেছি যে গত 2011 থেকে পরবর্তীকালে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় নিয়োগগুলো হয়েছে নিয়ন্ত্রণ সংস্থায়, প্রত্যেকটি নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হয়েছে। সুতরাং এখানে রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স আসবে, এটা স্বাভাবিক। নিয়ন্ত্রণকারী সংস্থা যদি নিরপেক্ষ হয়, রাজনীতি হয়তো তার একটা মতাদর্শ থাকতেই পারে, কিন্তু যখন সে কাজ করবে তখন যদি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে রাজনীতির বাইরে যে প্রফেশনালি জিনিসটা হ্যান্ডেল করে, তাহলে রাজনীতির প্রভাব কমে যেতে পারে। সেটা হচ্ছে মূল কথা, যেটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমাদের রাজনীতি যদি রাজনীতিতে থাকতো তাহলে হয়তো সে ধরনের প্রভাব পড়তো না, কিন্তু আমাদের রাজনীতিটা অনেকাংশে চলে গেছে ব্যবসায়ীদের কাছে। সেটা শুধুমাত্র পুঁজিবাজারে না, বিভিন্ন জায়গায় এটা সমস্যার সৃষ্টি করেছে। এবং ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি রেজিমে, বিশেষ করে গত 15 বছরে একটা ছোট্ট কোটারি ব্যবসায়িক মহল থেকে এই রাজনীতি চালিয়েছে। এবং আমরা জানি যে ধরেন 2004-এ বলেন বা 2010-এ বলেন, রাজনীতিক দল যে এটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে তা নয়, কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা মূলত ব্যবসায়ী, তারা কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহার করে এই পুঁজিবাজারকে ব্যবহার করার চেষ্টা করেছে। 2004-এও 1996-এও করেছে, 2010-এও করেছে। আচ্ছা, আপনার কথার প্রসঙ্গ ধরে আমি বলতে চাই, তাহলে যারা বড় বিনিয়োগকারী এবং যারা প্রভাবশালী গোষ্ঠী, মানে তাদের প্রভাবও তো নিশ্চয়ই রাজনৈতিক ভাবেই থাকে। হ্যাঁ, রাজনীতিকে ব্যবহার করে তারা এটাকে প্রভাবটা বিস্তার করে। কিন্তু যদি সেখানে রেগুলেটর ভেরি স্ট্রিক্ট হয়, নিরপেক্ষ হয়, রাজনীতি মুক্ত হয় এবং সাহসী এবং সৎ হয়, তাহলে তাদেরকে রাজনীতি মুক্ত রাখা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। সে ধরনের যদি নিয়ন্ত্রণকারী সংস্থাকে আমি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারি, কিন্তু যদি সেই রেগুলেটররাও যদি রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়ে থাকেন, তাহলে তো আর এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, এবং এটা রাজনৈতিকদের হাতেই চলে যাবে আলটিমেটলি, রাজনৈতিক ব্যবসায়ীদের হাতে। জি, আমি একটু আপনার অভিজ্ঞতার আলোকে একটু আমার কৌতূহল থেকে জানতে চাই যে দেশের বাইরের পুঁজিবাজারগুলো, সেই সব পুঁজিবাজার কি রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে, আমরা যদি অন্যান্য দেশের কথা চিন্তা করি? ফারুক আহমেদ সিদ্দিকী। আমার মনে হয় যে উন্নত দেশে তো রাজনীতি এভাবে পুঁজিবাজারকে প্রভাবিত কিছু লোক করতে পারে না। অনেক বিশাল বাজার যেগুলো হয়, সে কিন্তু কয়েকজন লোক মিলে চেষ্টা করলেই প্রভাবিত করতে পারে না। এবং উন্নত বাজারগুলোতে যাতে করে প্রভাব মুক্ত থাকে, তার জন্য বিভিন্ন রকমের বিধান রাখা হয়েছে। এমনকি আমরা জানি উন্নত দেশে যে সমস্ত লিস্টেড কোম্পানি, সেগুলোর পরিচালকগুলো যদি স্বতন্ত্র পরিচালক যদি মেজরিটি না হয়, তাদেরকে লিস্টিং দেওয়া হয় না। এরকম পুঁজিবাজারও বিশ্বে আছে। তো সুতরাং আমাদের মতো ছোট বাজারে কিন্তু কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যবসায়ী ব্যক্তিত্ব এটাকে প্রভাবিত করতে পারে। কিন্তু যদি একটা বিশাল বাজার হয়, সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা ব্যবসায়িক ব্যক্তিত্ব হোক, সামান্য কয়েকজন লোক মিলে সেটা প্রভাবিত করা খুবই কঠিন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি থাকুন আমাদের সাথে একটু। নিতাই চন্দ্র দেবনাথ, আবারও একটু আপনার কাছে আসতে চাই, যে একটু জানতে চাই, ফারুক আহমেদ সিদ্দিকী যেটি বলছিলেন যে বড় বিনিয়োগকারী কিংবা প্রভাবশালী গোষ্ঠীর যে প্রভাবটা, আমরা হয়তো বড় কোনো দেশে বড় পুঁজিবাজারে এই প্রভাবটা আসলে তারা সেভাবে খাটাতে পারে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা দেখেছি হরহামেশাই এটা হয়। কি বলবেন আসলে? না, স্যার যেটা বলেছে আমি আর একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে কি, আমাদের তো মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক কম। বাংলাদেশের ইকোনমির সাথে এটা হচ্ছে 10%, মানে 5 লাখ কোটি টাকার হচ্ছে আপনার টোটাল মার্কেটের সাইজ। তো এর মধ্যে আবার কি হচ্ছে, যদি আপনি গ্রামীণ ফোন সহ বড় 4-5টা কোম্পানি বাদ দেন,
আর ব্যাংকিং সেক্টর বাদ দেন, তাহলে ম্যাক্সিমাম কোম্পানিগুলো আপনার একবারে স্মল ক্যাপ। তো এখানে যদি কোনো ম্যানিপুলেটর মানে চেষ্টা করে, তাহলে তারা এটা ম্যানিপুলেট করতে পারে আচ্ছা। একবারে ভেরি ইজি। এখন রেগুলেটরের যদি সেই গার্ডস না থাকে, যেটা আমরা দেখেছি গত 15 বছর বা 17 বছর বা যেটা দেখেছি, ওনারা কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি বা দেখেছি, তাদের প্রেস রিলিজ দেখেছি, ফাইন করা হয়েছে, কিন্তু সেই ফাইনগুলো কিন্তু আদায় হয় না, কারণ ওইগুলো কোর্টে গিয়ে বিভিন্ন ডেট বা অনেক সময় লেগে যায়। সো প্রপার পানিশমেন্ট কিন্তু আমরা দেখিনি। মার্কেটে কিন্তু আপনার ম্যানিপুলেশন হয় এবং হওয়ার আমাশাই হচ্ছে, কিন্তু সেটা যে আপনি খুব জটপট যদি একটা কিছু ডিসিশন নিত, তাহলে কিন্তু হয়। আর যেটা হয়েছে যে দিস ইজ ট্রু, যদি আপনার 50% যদি আপনার যারা মানে এই হয় এবং তাদের যদি কোনো লিস্টেড কোম্পানি থাকে, সো টু হোয়াট এক্সটেন্ট ইট ইজ পসিবল বাই দেমসেলভস টু বি ইন্ডিপেন্ডেন্ট, তারা যখন আবার অ্যাপয়েন্টেড করবে রেগুলেটরকে, কারণ রাজনীতিবিদ যেহেতু আপনার মিনিস্টার হিসেবে আসে, তো তারা কতটুকু আসলে ইন্ডিপেন্ডেন্ট হবে। আমরা তো ইন্ডিপেন্ডেন্ট যখন পড়াই, ইউ শুড বি ইন্ডিপেন্ডেন্ট ইন মাইন্ড অ্যান্ড অ্যাজ ওয়েল এজ ইন্ডিপেন্ডেন্ট শুড বি ইন অ্যাপিয়ারেন্স। Right. শুধু মানসিকভাবে হলে না, আপনার অ্যাপিয়ারেন্স দিক থেকে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। একদমই। সো ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। জি, আমরা আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, সংস্কারের বিষয় নিয়ে কথা বলতে চাই। আদৌ কি মানে রাজনৈতিক প্রভাবমুক্ত পুঁজিবাজার হওয়া সম্ভব কিনা, এসব নিয়ে একটু কথা বলতে চাই, তবে একটা বিরতির পরে আমরা আলোচনা করতে চাই। আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক টালিখাতায়। বিরতির পর আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ। শুরুতেই বিরতির পর ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে একটু আসতে চাই। আমাদের সময় যেহেতু খুব বেশি নেই, আমরা একটু সংক্ষেপে আলোচনা করতে চাই যে বাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকারের আসলে কি ধরনের সংস্কার প্রয়োজন, কিংবা কি ধরনের পদক্ষেপ নিলে আসলে মানুষের আস্থা ফিরবে পুঁজিবাজারের প্রতি। না, কিছু সংস্কার হয়তো প্রয়োজন আছে, সেগুলো কিছু সংস্কার হাতেও নিয়েছে রেগুলেটররা, সেগুলো এমন বড় কিছু না। সংস্কার করলেই যে বাজার একদম ভালো হয়ে যাবে এটা আমি মনে করি না, তবে কিছু সংস্কার প্রয়োজন আছে। আস্থার জন্য রেগুলেটরকে সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে এবং রেগুলেটর যাতে ম্যানুপুলেটরদেরকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ক্ষমতা থাকতে হবে, সেই সক্ষমতা থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। প্রতিটি কাজে সরকারের দিকে চেয়ে থাকতে তো মুশকিল, কারণ এসএসসি কিন্তু অত্যন্ত স্বাধীন একটা সংস্থা, এখানে সমস্ত পাওয়ার তাদেরকে দেওয়া আছে। সুতরাং তারা যদি নিরপেক্ষভাবে এটাকে প্রয়োগ করতে পারে, সেই স্বাধীনতা থাকে, সেই দক্ষতা থাকে, সেই সততা থাকে এবং সেই সাহস থাকে, তাহলে বাজার নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব কঠিন নাও হতে পারে। এটা আমার মনে হয় 2009-10 পর্যন্ত রাজনৈতিক বিবেচনা খুব বেশি ছিল না, কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক কারণ ঠিক আমি বলবো না, রাজনীতির মধ্যে থেকে কিছু ব্যবসায়ী এই ম্যানিপুলেশন গুলো করেছে এবং দেখবেন 1996 সালে যারা ম্যানিপুলেশন করেছে, 2010-11-তে যারা করেছে, এরা কিন্তু রাজনীতির সমর্থন নিয়ে করেছে তা নয়, কিন্তু তারা পাওয়ারফুল রাজনীতিবিদ ছিলেন, যার পরবর্তীকালে যে ইনকোয়ারি কমিশন গুলো হয়েছে, তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের বেসিসে দেখবেন কারো কোনো শাস্তি হয়নি, কারো কোনো বিচার হয়নি। এখানেই আপনার যে রাজনৈতিক সদিচ্ছার অভাব ফুটে ওঠে। জি, নিশ্চয়ই। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনার কাছ থেকে। ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ, আবার একটু আপনার কাছে ফিরতে চাই। একই প্রশ্ন আপনার কাছেও, যে এই যে সংস্কারের বিষয় নিয়ে কথা বললেন ফারুক আহমেদ সিদ্দিকী, কিংবা হচ্ছে এই যে রাজনৈতিক প্রভাবমুক্ত পুঁজিবাজার গড়ে তোলা আসলে বাস্তবসম্মত কিনা, আপনার মন্তব্য একটু জানতে চাই। না, আমি একটু ওই ব্যাপারটা একটু বলি যে আপনি রিফর্মস এর কথা বলছেন। রিফর্মস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট ইজ নেভার এন্ডিং প্রসেস। আর বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট লাস্ট 15 বা 20 ইয়ার্স যে পরিমাণ রেগুলেটরি রিফর্মস হয়েছে, আপনি খুব কম মার্কেটে পাবেন, কিন্তু তারপর কিছু হয়নি, কারণ এখানে আপনি অনেকগুলো প্রবলেম রয়ে গেছে। আমি বলি সবসময় যে এই যে ইনভেস্টরদের যে বিহেভিয়ার, এটা একবারে ইরেশনাল। আমার সামনে, আমি তো এখন শেয়ার করতে পারছি না, এখন আমার সামনে এই যে আজকের যে মার্কেট
আজকে থার্সডে যে মার্কেটটা সারা পৃথিবীর টপ 25টা স্টক এক্সচেঞ্জের মার্কেটের মধ্যে আমি দেখছি 22টা মার্কেটে আজকে মানে মার্কেটে ইনক্রিজ হয়েছে, ইন্ডেক্স ব্লু দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে। আর হোয়ারাজ আমাদের স্টক মার্কেটে ইরান এবং ইয়ের যুদ্ধের কারণে আপনি দেখুন প্রায় 6% মার্কেট পড়ে গেছে। এটা তো ইরেশনাল। আপনি দেখুন, আমি বলছি না এটার ইম্প্যাক্ট থাকবে না, বাংলাদেশে এটার ইম্প্যাক্ট থাকবে, বাট টু হোয়াট এক্সটেন্ট? বিকজ অফ কি ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই ইনভেস্টরদের মধ্যে, তারা পেনিক সেল করে এবং দেখেন প্রত্যেক দিন ইন্ডেক্স পড়ছে। আর হোয়ারাজ আজকে আমেরিকার যদি আপনি 500, ইউএস 500, ইউএস 100, ইউএস 20, সেন্সেক্স যতগুলো আমি দেখছি এখানে, জাপানের যে 225 সবগুলো এখন হচ্ছে আপনার গ্রিন। এই যে এখন 3:30টার ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি। সো এটা তো আছেই, ঠিক আছে। আর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয় কি, আমি আপনাকে বলি, যেটা হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা ম্যানিপুলেশন ডেভেলপিং কান্ট্রিগুলোতে, যেটা আমরা রিসার্চও দেখেছি যে ডেভেলপমেন্ট এন্ড করাপশন রানস টুগেদার। এটা আনফরচুনেট, কিন্তু এইটাই দেখবেন আপনি ডেভেলপিং কান্ট্রিগুলোতে করাপশন, আর করাপশন করার জন্য তো ইনফ্লুয়েন্স দরকার, এটা আছে। বাট এটা যদি খুব পারভাসিভ না হয়, ঠিক আছে, পারভাসিভ না হয়, এবং স্যার যেটা বলেছেন যে রেগুলেটর যদি তার কতটুকু পাওয়ার সে যদি এটা বুঝে, বাংলাদেশে মানে বাংলাদেশের যত রেগুলেটর আছে তার মধ্যে এসএসসি কে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, মানে আপনি ইউ ক্যান ইমাজিন প্রত্যেকটা আইনে ওনারা যেটাই করেন না, কিন্তু দেখুন আপনি গত 15 বছরে এসএসসি যেগুলো করেছে, আপনি দেখুন কোর্টে যে হাইকোর্টে বা ইয়াতে অনেকগুলো কোর্টে কিন্তু ওনাদের বিরুদ্ধে কিন্তু ইয়ে করা হয়েছে, একটা তো ওনারা কিন্তু হেরে যায়নি মামলায়। আপনি দেখুন প্রত্যেকটাতে কিন্তু ওনারা উইন করেছেন। হয়তো এটা টাইম কনজিউমিং, এবং তারা মানে বিশাল একটা তারা কিন্তু পাওয়ার এনজয় করে। জি, মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের দুজনের কাছ থেকে আসলে চলে এসেছে। সময় স্বল্পতার কারণে আসলে আলোচনা করা গেল না। ধন্যবাদ ডক্টর নিতা চন্দ্র দেবনাথ এবং ফারুক আহমেদ সিদ্দিকী যুক্ত হবার জন্য টালি খাতায়। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।